সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রী। পুশিন ঠেকাতে দেশের সীমান্তে বিজিবির কড়া টহল, হবিগঞ্জের 103 কিলোমিটারের নজরদারি বৃদ্ধি। নওগাঁর রক্তদহ বিলে জলাবদ্ধতার কারণে কমে গেছে ফসল উৎপাদন, পুনঃখননের দাবি স্থানীয়দের। অতীত চর্চা না করে অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বুধবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাত বরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মিশনে অংশ নেয়া শান্তিরক্ষীদের আত্মত্যাগ প্রমাণ করে শুধু মাতৃভূমির স্বাধীনতা রক্ষাই নয়, জাতিসংঘের পতাকা তলে শান্তি প্রতিষ্ঠায় তারা বদ্ধপরিকর। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করা গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। আগামী দিনেও যারা আন্তর্জাতিক অঙ্গনের দায়িত্ব পালন করতে বিভিন্ন দেশে যাবেন, তারাও একইভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম সমুন্নত রাখবেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পুশিন ঠেকাতে দেশের সব সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চুয়াডাঙ্গা জেলার জীবননগর, দর্শনা ও দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হবিগঞ্জ জেলার 103 কিলোমিটার সীমান্ত এলাকায় 16টি বিওপি থেকে প্রতিদিন টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গভীর রাতেও সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক মাইকিং করছেন বিজিবির সদস্যরা। স্থানীয়দের সচেতন করতে চালানো হচ্ছে বিশেষ কার্যক্রম। একই সঙ্গে উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সন্দেহজনক ব্যক্তি শনাক্ত করা এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার বিষয়ে সচেতন করা হচ্ছে। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের জবাবে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি রয়েছে। বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ্দিন হাসপাতাল জবাব দিয়েছে, সেখানে প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী তারা লিখেছে। আজকের বৈঠকের পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হবে। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শেষে রায়ের জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 মামলার যুক্তিতর্ক শেষ করে প্রসিকিউশন ও আসামি পক্ষ
হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার 4 আসামি পলাতক। গত বছরের 2 নভেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। আমরা প্রত্যাশা করছি যে 1 জুলাই 2026 আমাদের এই ট্রাইব্যুনাল 20 দিনের ছুটি বুক করবে। তার আগে এই মামলার জাজমেন্ট আমরা পাবো বলে প্রত্যাশা করছি, এবং আমরা তো প্রত্যাশা করি যে এই চার্জগুলোর যে আইনে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে 20-এ, আমাদের 20 দ্বারা সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করি। মামলার অভিযোগ প্রমাণিত না হয় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই রায় দেন। রায় ঘোষণা উপলক্ষে নাসির ও তামিমা আদালতে হাজির হন। মামলাটি করেছিলেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। তিনি অভিযোগ করেন তার সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা। গত 6 মে মামলার বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ 10 জুন ধার্য করেন আদালত। ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা তারা যথাযথভাবে তালাক প্রদান করে এবং বৈধভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ করেছেন। 2016 সালে তামিমা সুলতানা রাকিবকে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন এইটা তদন্তকারী কর্মকর্তা কিংবা বাদী তার সাক্ষ্যে কোনোভাবে উপস্থাপন করতে পারেন নাই। সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। এবার কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের মাতামুহুরীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি এবং মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 3টার দিকে উপজেলার বড় ভেওলা শিকদারপাড়া ডলনি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ভোর থেকে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদ জানান, গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান 8 থেকে 10 জনের একটি সশস্ত্র ডাকাত দল গভীর রাতে বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এরপর বাড়িতে থাকা এক নারী ও তার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের জন্য সরকারি তৎপরতার প্রতিবাদ জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকালে চট্টগ্রামের জেলা পরিষদ চত্বরে সমাবেশ করে স্কপের নেতাকর্মীরা। এই সময় বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল সমূহ, বিশেষ করে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি, চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিসিটি, জেনারেল কার্গো বার্থ জিসিবির সংশ্লিষ্ট অবকাঠামো বিদেশি অপারেটরের নিকট হস্তান্তরের উদ্যোগ পুনরায় সক্রিয় করা হয়েছে। এই ধরনের উদ্যোগ জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা এবং দেশের কৌশলগত স্বার্থের প্রশ্নে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। পরে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। চট্টগ্রামের বাকুলিয়া থানার 4 বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকাল 11টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমার আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় মামলার একমাত্র আসামি মনির হোসেন উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদুল আলম চৌধুরী জানান, মামলার বাদী সহ 10 জন ট্রাইব্যুনালে সাক্ষী দেন। আগামীকাল সাক্ষ্য দেবেন আরও 12 জন। নওগাঁর রানীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিল ঘিরে গড়ে উঠেছে স্থানীয়দের জীবন ও জীবিকা।
কিন্তু জলাবদ্ধতার কারণে এখানে কমেছে ফসল উৎপাদন। তাই বিলটি পুনঃখননের দাবি স্থানীয়দের। বিশাল এই এলাকা জুড়ে রক্তদহ বিল। এখানেই 2 জেলার প্রায় 340 একর খাস জমি রয়েছে। আশেপাশের 23টি গ্রামের মানুষ এই বিলের ওপর নির্ভরশীল। ফসল উৎপাদন ও প্রাকৃতিক মাছের আহরণের বড় উৎস বিলটি। কিন্তু জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীর। তাই সমস্যা সমাধানে বিলটির পুনর্খননের দাবি তাদের। এই রক্তদহ বিলে প্রতি বছর বর্ষা মৌসুমে পানি জমাট বেঁধে থাকে, যার ফলে চাষি যারা আছেন শুধুমাত্র একটি ফসল বড় ধান তারা চাষ করতে পারেন। খালের পানি নিষ্কাশন হচ্ছে না, খালের থেকে কোনো মাছ চাষ বা পুকুরের পানি নিচে নামিচ্ছে না। এই কারণে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। এটা করে ফসল হয় আর বার কাছে আসে ডুবে যায়, পানি আলে আবাদ হয় না। যদি বিলটা করা হয় তাহলে আমাদের এলাকার আবাদ বুনাদ করতে খুব ভালো হবে। পুনর্খনন করা গেলে বিলে মাছের পাশাপাশি ফসল উৎপাদন বাড়বে বলে জানায় নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এই বিলটা যদি খনন করা হয় তাহলে মোটামুটি 4500 হেক্টর জমি আমরা সেচের আওতায় নিয়ে আসতে পারবো। এক ফসলের জমিগুলোকে আমরা 3 ফসলে উন্নত করতে পারবো। পাশাপাশি যে রিজার্ভ পানি থাকবে সেই পানি দিয়ে আমরা সেচের ব্যবস্থা করতে পারবো। সিস্টেমেটিকভাবে এটাকে খনন কাজের আওতায় আনা যায় তাহলে এক ফসলি জমি প্রায় 4500 হেক্টর এক ফসলি জমি 3 ফসলি জমিতে পরিণত হবে এবং কৃষকরা এখানে তারা খুব ভালোভাবে লাভবান হবে। পুনর্খননের মাধ্যমে বিলটির প্রাকৃতিক পরিবেশে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে আবারও হামলা চালিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার তেহরানে হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে হরমুজ প্রণালীর বন্দর নগরী সিরিকে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর নিশ্চিত করা হয়। প্রথম দফা হামলার কয়েক ঘণ্টা পরই ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক ও বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর দক্ষিণ ইরানের কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একে তৃতীয় দফার হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানে হামলার কিছুক্ষণের মধ্যে বাহরাইন, জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে একযোগে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনার মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পুনরায় যুদ্ধের দামামা বেজে উঠেছে ওয়েস্ট এশিয়াতে। রাজক্ষমা পাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে কারামুক্ত হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। মঙ্গলবার দেশটির কারা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 8 মাস সাজা খাটার পর অসুস্থতার কারণে গত মাসে প্যারোলে মুক্তি পান এই রাজনীতিক। গত 3 জুন রানী সুথিদার জন্মদিন উপলক্ষে রাজক্ষমা পাওয়া ব্যক্তিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। মঙ্গলবার থাইল্যান্ডের কারা বিভাগ জানায় থাকসিনের কাছে আনুষ্ঠানিক মুক্তির নথিপত্র হস্তান্তর করা হয়েছে। এবারে জানাবো খেলার খবর। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে কাল বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 11টায়। দ্বিতীয় ম্যাচ জিতলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের অপরাজিত 86 রান ও 2 উইকেটের পাশাপাশি নাহিদ রানার 4 উইকেটে বড় জয় পায় স্বাগতিকরা। মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতেও রয়েছে ব্যাটিং সহায়ক উইকেটের সম্ভাবনা। সিরিজ বাঁচাতে মাঠে নামবে সফরকারী অস্ট্রেলিয়া আর ইতিহাস গড়তে স্বাগতিকরা। ফুটবল বিশ্বকাপে নিজেদের ম্যাচের একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেল ইরান ফুটবল দল। বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে খেললেও মেক্সিকোতে বেস ক্যাম্প রাখছে ইরান। ফিফার নিয়ম মেনে ম্যাচের আগের দিন ভেন্যু শহরে পৌঁছাবে তারা। তবে ফুটবলাররা ভিসা পেলেও দলের কয়েকজন কর্মকর্তার এখনও মেলেনি ভিসা। এর আগে ইরানকে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে বলে খবর ছড়ালেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে এমন তথ্য সঠিক নয়। ফুটবল বিশ্বকাপ মানে বিশ্বজুড়ে উৎসবের আমেজ। সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও।
বিভিন্ন বিপণী বিতান এবং ফুটপাতের অস্থায়ী দোকানে বেড়েছে বিভিন্ন দেশের ফুটবল দলের জার্সি ও পতাকার বেচাকেনা, যেখানে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাস সবচেয়ে বেশি। আকাশী নীল আর সবুজ হলুদ, এই রঙে এখন বিভক্ত দেশের ফুটবল সমর্থকরা। কেউ আর্জেন্টিনা, কেউ বা ব্রাজিলের জার্সি ও পতাকা কিনছেন। গাইবান্ধার বিভিন্ন বিপণী বিতান ও অস্থায়ী দোকানে ভিড় চোখে পড়ার মতো। এছাড়াও চাহিদা রয়েছে স্পেন, ফ্রান্স ও জার্মানির পতাকা ও জার্সির। সাইজ ও মানভেদে 200 থেকে 700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে জার্সি। আর্জেন্টিনার জার্সি খুব বেচা হচ্ছে, তারপরে হলো ব্রাজিল। পতাকা বিক্রি হচ্ছে আপনি ব্রাজিলের সবচেয়ে বেশি পতাকা, তারপরে আর্জেন্টিনা, তারপরে ঘানা, স্পেন, ইরাক, ইরান, জার্মান। উন্মাদনা শুধু কেনাকাটায় নয়, ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের সমর্থকেরা একে অপরকে ছুড়ে দিচ্ছেন নানা ধরনের চ্যালেঞ্জ। খেলা নিয়ে চলছে তর্ক বিতর্ক। মেসি ছাড়া কোনো আলাপ নাই। এবারকার বিশ্বকাপ আমরা আবার নিব, 26-এর বিশ্বকাপ আর্জেন্টিনা। এবারের কাপটাও আমরাই পাবো, কারণ আমাদের রয়েছে বিশ্বের সেরা একটা টিম, আর সেরা ফুটবলার, সেই সঙ্গে সেরা গোলকিপার। সুতরাং আমাদের আর্জেন্টিনার কাছে কোনো দলের কোনো পাত্তা নেই। ব্রাজিল খেলোয়াড় ভালো, খেলে ভালো, তারা এই পর্যন্ত 5টা বিশ্বকাপ নিয়েছে, ভালো খেলার পুরস্কার তারা নিয়েছেন। যারা আর্জেন্টিনা অনেকে লাফালাফি ফালাফালি করতেছে, এদের বলা উচিত ছিল যে আমাদের অবৈধ বিশ্বকাপ একটা আছে তাদের হাতে। প্রেমিকাকে যেমন বলতে পারি না কেন ভালোবাসি, সেভাবে ব্রাজিলকেও কেন ভালোবাসি এটা বলতে পারবো না। দুঃখিত ভাই। বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছেন উপকূলীয় দ্বীপজেলা ভোলার ফুটবল প্রেমীরাও। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা গায়ে জার্সি পরে ও হাতে পতাকা নিয়ে করেছেন পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা। এছাড়া বড় পর্দায় খেলা দেখার আয়োজন ও প্রিয় দলকে ঘিরে নানা পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছেন সমর্থকরা। আমরা 5বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছি, তাদের আমাদের সমান হতে আরো 2বার বিশ্বকাপ নিতে হবে। সো আপনাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, কিন্তু তারা আসলে প্রতিবার যিনি সমর্থক রয়েছেন ভোলার, যারা খেলা না বুঝে লাফালাফি করেন, আমি তাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, আগে লেভেলে আসো, তারপরে খেলা হবে। মায়ামিতে যে খেলা দেখাইছে আমরা সবাই বুঝতে পারি তাদের বয়স হয় নাই, সে আগেই সেই যৌবন ফিরে আছে। আশা করি এই বিশ্বকাপে আগের যে ভালো দেখে আবারও বিশ্বকাপ জয় করবে। ব্যবসায়ীরা জানান, গতবারের তুলনায় দাম কিছুটা বাড়লেও জার্সি পতাকা কিনতে ক্রেতাদের আগ্রহ কমেনি। আগামী 11 জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রী। পুশিন ঠেকাতে দেশের সীমান্তে বিজিবির কড়া টহল, হবিগঞ্জের 103 কিলোমিটারের নজরদারি বৃদ্ধি। নওগাঁর রক্তদহ বিলে জলাবদ্ধতার কারণে কমে গেছে ফসল উৎপাদন, পুনঃখননের দাবি স্থানীয়দের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।